বন্ধুরা, আজকের কাহিনী ব্যতিক্রমী এক সংকল্পের উপাখ্যান। এটা নিছক কোনো গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা কল্পকথা নয়, বরং ১৩ বছরের মেয়ে অরুণিমা, আগের আরোহী, আর তার অসুস্থ মায়ের বদলে দেশের সবচেয়ে বড় কসমিক সলিউশনস, আগের গ্লোবাল নেট কর্পোরেশন এর সদর দপ্তরে ইন্টারভিউ দিতে যাওয়ার সাহসী যাত্রা। এরপর যা ঘটল তা কেবল সেই বিরাট কর্পোরেট প্রতিষ্ঠানের চিন্তাধারার পুরনো কাঠামোকেই ভেঙে দিল না, বরং এটি গোটা দুনিয়াকে শিখিয়ে দিল যে সততা, নৈতিক শিক্ষা এবং অদম্য সাহস কোনো বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি বা চটকদার রেজাল্টের চেয়ে অনেক বেশি মূল্যবান। এক ঝলকেই বদলে গিয়েছিল নিয়মের বেড়াজাল, উন্মোচিত হয়েছিল মানবতার নতুন দিগন্ত। প্রথম পর্ব, কসমিক সলিউশনসে অরুণিমা। শহরের সবচেয়ে উঁচু এবং চোখ ধাঁধানো বিল্ডিংগুলির মধ্যে একটি, কসমিক সলিউশনস। যখন ১৩ বছরের অরুণিমা তার স্বয়ংক্রিয় কাঁচের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন এক মুহূর্তের জন্য সবকিছু যেন স্থির হয়ে গেল। ভেতরে ঠান্ডা, এয়ার কন্ডিশনড পরিবেশ, দামি স্যুট পরা মানুষজন, আর চারপাশে ফাইল ও এসপ্রেসো কফির মিশ্রিত সুবাস। এই গাম্ভীর্যপূর্ণ পরিবেশে স্কুল ইউনিফর্ম পরা, চুলে দুটো বেনি বাঁধা এবং কাঁধে ছোট ব্যাগ ঝোলানো অরুণিমাকে একদম পথ হারানো কোনো স্বপ্নচারীর মতো লাগছিল। তার চোখে অজ্ঞাত ভয় এবং দৃঢ় সংকল্প দুটোই একসঙ্গে জ্বলছিল। সে ধীরে ধীরে অভ্যর্থনা ডেস্কের দিকে এগিয়ে গেল। অভ্যর্থনা ডেস্কে বসা মহিলা তাকে দেখে একটি অভ্যাসগত নকল হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, জি বেটি, কার সঙ্গে এসেছ? তুমি কি তোমার অভিভাবকের জন্য অপেক্ষা করছ? অরুণিমা নরম কিন্তু প্রত্যয়ী কণ্ঠে বলল, না ম্যাম, আমি সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ এর জন্য এসেছি, যেগুলি আজ স্ট্র্যাটেজিক কনসালটেন্ট অর্থাৎ কৌশলগত পরামর্শদাতা এর পোস্টের জন্য হচ্ছে। এটা শোনামাত্রই অভ্যর্থনাকারীর হাসি তিরস্কারের হাসিতে পরিণত হল। তার পাশে বসা অন্য সহকর্মী মেয়েটিও জোরে হেসে উঠল। সাক্ষাৎকার বেটি, এটা কর্পোরেট অফিস, কোনো প্লে স্কুল নয়, যাও, এখানে খেলার জায়গা নেই। অরুণিমার মুখে হালকা হাসি এলো। ম্যাম, আমি উপহাস করছি না। আমার মা দেবলিমা রয় আজ ইন্টারভিউ দেবার কথা ছিল, আমি তার বদলে এসেছি। অভ্যর্থনাকারী বিদ্রূপের সুরে বললেন, বেটি, এমন হয় না, এটা স্কুল নয় যে নকল করে একজনের বদলে আরেকজন পরীক্ষা দেবে। এখানে নিজেকে আসতে হয়, এটা পেশাদারিত্ব। কিন্তু অভ্যর্থনাকারীর এই কথাগুলিতে অরুণিমার ওপর কোনো প্রভাব পড়ল না। শেষ পর্যন্ত তার জেদ দেখে অভ্যর্থনাকারী বললেন, বাহ, আজকালকার নবীন প্রজন্মও অবাক করে। এই কথা বলে তিনি অরুণিমাকে বসার ইশারা করলেন এবং ফোন তুলে হিউম্যান রিসোর্স HR টিমকে কল করলেন। স্যার, এখানে একটি ছোট মেয়ে জেদ ধরে বসে আছে যে মায়ের বদলে ইন্টারভিউ দেবে, আপনি প্লিজ এসে একবার দেখুন। কিছু মুহূর্ত পর HR হেড অমিত সেন, আগের বিজয় শর্মা, প্রায় ৩০ বছরের অহংকারী মেজাজের একজন ব্যক্তি, তার ঘর থেকে বেরিয়ে এলেন। হেসে বললেন, কে সেই সাহসী মেয়ে যে তার মায়ের জন্য চাকরির ইন্টারভিউ দিতে এসেছে? অভ্যর্থনাকারী ইশারা করলেন, এই যে স্যার। অমিত মুচকি হেসে বললেন, ঠিক আছে, ওকে ভেতরে পাঠাও। আজ কিছু অভিনব দেখা যাক, একটু বিনোদন নেওয়া যাক। এরপর তিনি তার সহকর্মী ফেরদৌস খান, আগের সালমান কুরেশিকেও ডেকে নিলেন। সাক্ষাৎকারের ঘর প্রস্তুত ছিল। অমিত এবং ফেরদৌস হাসি ঠাট্টার মেজাজে ছিলেন, কিন্তু তাদের মাঝে ইন্টারভিউ প্যানেলে আরও একজন ছিলেন, CEO মিস্টার নীলাদ্রি চ্যাটার্জি, আগের CEO রবীন্দ্র শর্মা, ৫০ বছর বয়সী, গম্ভীর ও বিচক্ষণ মনের মানুষ, যিনি বরাবরের মতো চুপচাপ সবকিছু দেখছিলেন। দরজা খুলল এবং অরুণিমা ভেতরে এলো। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। দ্বিতীয় পর্ব, জ্ঞান, সাহস এবং সত্যের প্রকাশ। অমিত ঠাট্টা করে প্রথম প্রশ্ন করলেন, তা ছোট ম্যাডাম, আপনার মা কোথায়, যিনি আপনাকে নিজের জায়গায় পাঠিয়ে দিয়েছেন? অরুণিমা একটি গভীর শ্বাস নিল। তার চোখের সামনে গতকালের দৃশ্য ভেসে উঠল, যখন তার মা দেবলীনা রয় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তাকে হাসপাতালের জরুরি বিভাগে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করতে হয়েছিল। তিনি ছিলেন ৪৫ বছর বয়সী একজন সম্মানিত বিধবা, যিনি স্বামীর চলে যাওয়ার পর তার মেয়ে অরুণিমাকে অনেক কষ্টে বড় করেছিলেন। আজ বহু বছর পর তিনি একটি বড় কোম্পানিতে চাকরির সুযোগ পেয়েছিলেন, এমন একটি সুযোগ যা তাদের জীবন আমূল পরিবর্তন করতে পারত। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছিল।
ইন্টারভিউয়ের একদিন আগে তীব্র জ্বরের কারণে তাকে হাসপাতালে যেতে হলো। গত দিনের স্মৃতি থেকে বেরিয়ে এসে অরুণিমা নরম কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিল, স্যার, আমার মা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন। তিনি এইচআর টিমকে ফোন করেছিলেন যে তার ইন্টারভিউ 2 দিন পিছিয়ে দেওয়া হোক, কিন্তু আপনার কোম্পানি তাকে 2 দিনের সময় দিতে অস্বীকার করেছে। তাই আমি এখানে সেই সুযোগটি রক্ষা করতে, যা আমার মায়ের অধিকার ছিল। ঘরে একদম নিস্তব্ধতা নেমে এলো। হাসি ঠাট্টার ভাব এখন গভীর অবাক হয়ে গিয়েছিল। নীলাদ্রি চ্যাটার্জি সাহেব প্রথমবারের মতো চোখ তুলে মনোযোগ দিয়ে অরুণিমাকে দেখলেন। ফেরদৌস সাহেব বিদ্রুপাত্মক ভঙ্গিতে পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করলেন। চলো দেখি তুমি কি জানো, বলো বেটি, আলো আধার চক্র, লাইট ডার্ক রিয়াকশন কি? ঘরে আবার হালকা হাসি শোনা গেল। অরুণিমা সোজা চোখে তাকিয়ে বলল, স্যার, ওই প্রশ্নটা প্রাণীবিদ্যা জীববিজ্ঞানের। এই ইন্টারভিউ স্ট্র্যাটেজিক কনসালটেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টের। যদি আপনি চান তাহলে আমি আপনাদের পণ্য, বিক্রি, ব্র্যান্ডের প্রসার বা গ্রাহকের আচরণ নিয়ে কথা বলতে পারি। এই জবাবটি ফেরদৌস সাহেবের কাছে যেন একটি অপ্রত্যাশিত আঘাত ছিল। ঘরে একদম নীরবতা নেমে এলো। ফেরদৌসের মুখে তীব্র বিরক্তি ফুটে উঠল। আচ্ছা, তাহলে তুমি বাণিজ্য নীতি, মার্কেটিং জানো। বলো তো C2C এবং C2B মার্কেটিংয়ের মধ্যে কি পার্থক্য? অরুণিমা তৎক্ষণাৎ বলল, C2C মানে কাস্টমার টু কাস্টমার, যেখানে একজন গ্রাহক অন্য গ্রাহককে পণ্য বা পরিষেবা দেয়, যেমন সেকেন্ড হ্যান্ড মার্কেটপ্লেস। আর C2B মানে কাস্টমার টু বিজনেস, যেখানে গ্রাহক কোনো কোম্পানিকে পরিষেবা বা ধারণা বিক্রি করে। উদাহরণস্বরূপ, যদি একজন ফ্রিল্যান্স ডিজাইনার কোনো কোম্পানির জন্য লোগো তৈরি করে, তবে তা C2B। ঘরে হালকা ফিসফাস হলো। নীলাদ্রি চ্যাটার্জি সাহেব চোখ তুলে তাকালেন। অত্যন্ত আকর্ষণীয়। অমিত, যিনি এতক্ষণ চুপচাপ শুনছিলেন, তিনি পরের প্রশ্ন করলেন, যদি তোমাকে আমাদের কোম্পানির একটি নতুন পণ্য চালু করতে হয়, তাহলে তুমি প্রথম কৌশল কি নেবে? অরুণিমা এক মুহূর্ত ভাবল এবং বলল, আমি প্রথমে গভীর বাজার গবেষণা করব, লক্ষ্যযুক্ত দর্শক দেখব, এরপর সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ থেকে গ্রাহকদের মনোভাবের ধারণা নিয়ে সমন্বিত মার্কেটিং পরিকল্পনা তৈরি করব এবং সবার আগে মানুষের বিশ্বাস জেতার চেষ্টা করব। কারণ ব্র্যান্ড কেবল বিশাল বিজ্ঞাপন দিয়ে নয়, গ্রাহকের দীর্ঘমেয়াদী বিশ্বাস দিয়ে তৈরি হয়। এখন হাসি পুরোপুরি উধাও, প্রতিটি মুখ গম্ভীর হয়ে গেছে। আরও একটি প্রশ্ন এলো, এসব তোমাকে কে শিখিয়েছে? অরুণিমা হেসে বলল, এসব আমাকে আমার মা শিখিয়েছেন। মা বলেন, শিক্ষা সেই অমূল্য সম্পদ যা যে কোনো মানুষকে আর্থিকভাবে এবং মানসিকভাবে ধনী বানাতে পারে, যদি নিয়ত সত্যি হয়। নীলাদ্রি চ্যাটার্জি সাহেবের মুখে হালকা হাসি এলো। অসাধারণ। কিন্তু বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হওয়ার ছিল না, কারণ অরুণিমা জানত যে পরের প্রশ্নগুলো আরও কঠিন হবে। ঘরের নীরবতা বজায় ছিল, সবার মুখ গম্ভীর। সেই লোকেরাই যারা কিছুক্ষণ আগে হাসছিল, এখন এই 13 বছরের মেয়েটির বুদ্ধিমত্তা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে অবাক। সিইও নীলাদ্রি চ্যাটার্জি তার চেয়ারের দিকে একটু ঝুঁকে বসলেন। চলো বেটি, তোমার জন্যে পরের প্রশ্ন। অরুণিমা চোখ তুলে তার দিকে তাকালো। জি স্যার। নীলাদ্রি চ্যাটার্জি হেসে বললেন, ধরো তোমার কোম্পানি একটি নতুন পণ্য চালু করেছে। প্রথম সপ্তাহে বিক্রি অনেক বেশি, কিন্তু দ্বিতীয় সপ্তাহে হঠাৎ বিপজ্জনকভাবে কমে যায়। তুমি একজন ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হিসেবে কি করবে? অরুণিমা এক মুহূর্তের জন্য ভাবল, তারপর বলল, আমি সবার আগে বিশদ ডেটা বিশ্লেষণ দেখব, কোন এলাকায় বিক্রি কমেছে এবং কেন। আমি গ্রাহকের প্রতিক্রিয়া, কাস্টমার ফিডব্যাক সংগ্রহ করে জানব যে সমস্যা পণ্যের গুণগত মানে না বিক্রয়োত্তর পরিষেবাতে। আর যদি কারণ আস্থার অভাব হয়, তাহলে আমি একটি স্বচ্ছ এবং সৎ যোগাযোগ ক্যাম্পেইন চালু করব, যাতে গ্রাহকদের আবার বিশ্বাস হয় যে আমাদের ব্র্যান্ড সত্যি কথা বলে, শুধু মুনাফা অর্জন করে না। নীলাদ্রি চ্যাটার্জি অবলীলায় মাথা নাড়লেন। দারুণ, চমৎকার জবাব। কিন্তু নীলাদ্রি চ্যাটার্জি কথা শেষ করার আগেই ফেরদৌস বলে উঠলেন, বেটি, আমার পক্ষ থেকেও একটা প্রশ্ন। নীলাদ্রি চ্যাটার্জি অনুমতি দিলেন। ফেরদৌস হেসে বিদ্রুপাত্মক ভঙ্গিতে বললেন, চলো বলো বেটি, ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল কিভাবে হিসেব করা হয়? এই প্রশ্নটি কিছুটা কঠিন প্রযুক্তিগত ছিল। অরুণিমা এক মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর বলল, স্যার, ROC সমান বিনিয়োগের লাভ মাইনাস বিনিয়োগের খরচ ভাগ বিনিয়োগের খরচ গুণিত 100। এটি বলার পর সে থামল, মুখে কিছুটা দ্বিধা এলো। তারপর বলল, কিন্তু স্যার, ROC সবসময় আর্থিক সংখ্যা দিয়ে নয়, কখনো কখনো গ্রাহকের বিশ্বাস দিয়েও মাপা হয়।
যদি কোম্পানির নাম খারাপ হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ টাকা উপার্জনও স্থায়ী ক্ষতিতে পরিণত হয়। নীলাদ্রি চ্যাটার্জির মুখে গভীর হাসি এলো, কিন্তু ফেরদৌস সঙ্গে সঙ্গে নতুন একটি প্রশ্ন ছুড়ে দিলেন। আচ্ছা, তাহলে বলো তো, ভোক্তা ধরে রাখার হার কি এবং এটি কিভাবে মারানো যায়? অরুণিমা শ্বাস নিল, তবে হেসে বলল, এই হারটি এই বিষয়টিকে প্রকাশ করে যে কতজন গ্রাহক আপনার সঙ্গে সর্বদা যুক্ত থাকেন। এটি বাড়ানোর জন্য পণ্যের উন্নত মানের পাশাপাশি সততা, দ্রুত গ্রাহক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক প্রয়োজন। মা বলেন, যদি আপনি একজন গ্রাহককে সম্মান দেন তবে সে সক্রিয়ভাবে 100 জন নতুন গ্রাহক নিয়ে আসবে। এখন পুরো ঘর পুরোপুরি নীরব। নীলাদ্রি চ্যাটার্জি চেয়ারে হেলান দিলেন। অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু আমার শেষ প্রশ্ন, এবং এটি কঠিন। অরুণিমা মনোযোগ দিয়ে শুনল। ধরো তোমার কোম্পানির ওপর মিথ্যা অভিযোগের ঝড় এসেছে, মিডিয়ায় নেতিবাচক খবর চলছে, লোকেরা তোমার পণ্যকে ঘৃণা করতে শুরু করেছে। তুমি একজন কমিউনিকেশন হেড হিসেবে কি করবে? এই প্রশ্নটি সত্যিই কঠিন ছিল। অরুণিমা অনেকক্ষণ ভাবল, তারপর নরম গলায় বলল, আমি হয়তো একটি পাবলিক মিটিং ডাকব বা মিডিয়া কনফারেন্স। আর যদি অভিযোগ ভুল হয় তাহলে আমি প্রমাণ পেশ করব। কিন্তু যদি কোম্পানি সত্যিই ভুল করে থাকে তাহলে আমি সবার সামনে খোলাখুলি ক্ষমা চাইব। কারণ সত্য কিছু সময়ের জন্য আর্থিক ক্ষতি দেয়, কিন্তু মিথ্যা চিরকালের জন্য ক্ষতিকর। এই কথা বলার সময় অরুণিমার গলা ধরে এলো। ফেরদৌস অবলীলায় বললেন, আর যদি মিডিয়া তোমাকে নিয়ে ঠাট্টা করে? অরুণিমা সোজা চোখে জবাব দিল, তাহলে আমি নীরবে সহ্য করব, যেমন আমার মা করেন। মা বলেন, সত্যবাদী কিছু সময়ের জন্য ক্ষতি স্বীকার করে, কিন্তু ইতিহাসে সর্বোচ্চ সম্মান পায়। এই বাক্যটি শুনে ঘরে অদ্ভুত নীরবতা নেমে এলো। নীলাদ্রি চ্যাটার্জির মুখে একটি নরম হাসি এলো। তিনি ধীরে ধীরে বললেন, বেটি, তোমার মা কি করেন? মা একটি বেসরকারি কলেজে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ান। আর তোমাকে এসব কে শিখিয়েছে? অরুণিমা গর্বের সঙ্গে জবাব দিল, মা। তিনি বলেন, শিক্ষা ভাগ করে নিলে বাড়ে। গত 5 বছর ধরে তিনি আমাকে এসব শিখে আসছেন। তার স্বপ্ন যে একদিন আমি কর্পোরেট দুনিয়ায় নিজের নাম উজ্জ্বল করব। নীলাদ্রি চ্যাটার্জির ঠোঁটে হালকা নীরবতা ছেয়ে গেল। তিনি মনে মনে ভাবছিলেন, বেটি, তুমি তো সেই কাজটি আজই করে দেখালে। তুমি নিজের নাম উজ্জ্বল করেছ। তার চোখে সেই আবেগ ছিল যা হয়তো বহু বছর ধরে লুকিয়েছিল, মানবতা এবং গভীর সম্মান। তিনি ধীরে ধীরে বললেন, বেটি, তোমার মা খুব মহান মহিলা। জি স্যার, তিনি আমার জন্য আমার পৃথিবী। নীলাদ্রি চ্যাটার্জি সিদ্ধান্তমূলক ভঙ্গিতে বললেন। সাক্ষাৎকার শেষ। অমিত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, স্যার, কিন্তু ফলাফল? নীলাদ্রি চ্যাটার্জি শুধু এতটুকুই বললেন, ফলাফল আমি তোমাকে পরে জানাব। আপাতত আমাকে এই মেয়েটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ স্থানে যেতে হবে। অরুণিমা চমকে উঠল। কোথায় স্যার? সেই হাসপাতালে যেখানে তোমার মা চিকিৎসাধীন আছেন। 3য় পর্ব, মানবতার জয় এবং পুরস্কার। ওদিকে হাসপাতালে দেবলীনা রয় তখনও বিছানায় ছিলেন। মুখে গভীর দুর্বলতা, কিন্তু মনে অজস্র চিন্তা। নার্স এসে জানালেন যে হাসপাতালের বিল 1 লক্ষ টাকার সীমা অতিক্রম করে গেছে। ম্যাডাম, যদি আপনি আজ অবিলম্বে পেমেন্ট না করেন তাহলে আমাদের চিকিৎসা বন্ধ করতে হতে পারে। দেবলীনার হাত কাঁপতে লাগল। তিনি কাঁপানো গলায় বললেন, বেটি, আমার কাছে এখন কোনো টাকা নেই। ভগবানের জন্য চিকিৎসা বন্ধ করো না। আমি ওয়াদা করছি যে সুস্থ হলেই তাড়াতাড়ি ব্যবস্থা করে নেব। কিন্তু নার্স মাথা নাড়লেন। নিয়ম আছে ম্যাম, আমরা কিছু করতে পারি না। এই দৃশ্য দরজায় দাঁড়িয়ে নীলাদ্রি চ্যাটার্জি নিজের চোখে দেখছিলেন। তার সঙ্গে অরুণিমাও দাঁড়িয়েছিল, চোখে জল। নীলাদ্রি চ্যাটার্জি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তারপর পকেট থেকে নিজের ব্যক্তিগত ক্রেডিট কার্ড বের করলেন। ঘরে প্রবেশ করে তিনি নার্সকে কার্ডটি দিয়ে বললেন, এই কার্ড দিয়ে যত বিল আছে সব মিটিয়ে দিন এবং এর পরের খরচও এই কার্ড থেকেই চার্জ করবেন। জরুরি ব্যবস্থা নিন। নার্স অবাক হয়ে গেলেন, স্যার, আপনি? নীলাদ্রি চ্যাটার্জি শুধু এতটুকুই বললেন, এর চিকিৎসা 1 মুহূর্ত বিলম্ব না করে চালিয়ে যান। দেবলীনা রায় অবাক হয়ে তার দিকে তাকালেন। আপনি কে? আমি আপনাকে কোশমিনকালেও চিনি না। নীলাদ্রি চ্যাটার্জি হেসে বললেন, ম্যাডাম, আপনি আমাকে জানেন না, কিন্তু আমি আপনার মেয়ের মাধ্যমে আপনাকে জেনেছি। সে আজ আমাদের কোম্পানিতে আপনার জায়গায় ইন্টারভিউ দিতে এসেছিল এবং সে আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। দেবলীনা রয়ের চোখে জল এলো। কি? আমার অরুণিমা সেখানে গিয়েছিল? হ্যাঁ, এবং সে প্রমাণ করে দিয়েছে
যে আপনি একজন মহান জননী। আমি নীলাদ্রি চ্যাটার্জি, কসমিক সলিউশনসের সিইও। আমি আপনাকে সিনিয়র স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভের পোস্ট অফার করছি। দেবলীনা রায় অবিশ্বাস নিয়ে তার দিকে তাকালেন। কিন্তু আমি আপনার এই এত বড় ঋণ কিভাবে শোধ করব? নীলাদ্রি চ্যাটার্জি নম্রতার সঙ্গে বললেন, এটা কোনো আর্থিক ঋণ নয়, এটা আপনার যথাযথ অধিকার। আপনি আপনার মেয়ের মতো একটি সৎ ও জ্ঞানী প্রজন্ম তৈরি করছেন। আপনি আমাদের শিখিয়েছেন যে সাফল্যের পেছনে কেবল ডিগ্রি বা শংসাপত্র নয়, বরং পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা থাকে, হৃদয়ের শিক্ষা। আমরা আপনার কাছ থেকে শিখতে চাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে শিগগিরই ডিউটি জয়েন করুন। আর হ্যাঁ, হাসপাতালের বিল আপনার প্রথম মাসের বেতন থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। দেবলীনার অশ্রু থামার নাম নিচ্ছিল না। অরুণিমা দৌড়ে গিয়ে মাকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল। দুজনের চোখেই আনন্দাশ্রু ছিল। ঘরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়েছিল, মানবতা, সম্মান এবং মা মেয়ের সম্পর্কের আলো। কসমিক সলিউশনস এখন দেশের সেরা কোম্পানিগুলির মধ্যে গণ্য হতে শুরু করেছিল। বিক্রিতে অকল্পনীয় বৃদ্ধি, টিমওয়ার্কে সৃজনশীল উন্নতি এবং সবচেয়ে বড় কথা, একটি মানবতাবাদী ও সহানুভূতিশীল পরিবেশ তৈরি হয়েছিল।